সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব সভ্যতা। ক্রমবিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সভ্যতা হচ্ছে মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা মানব সভ্যতার ইতিহাস সম্পর্কে একটি ধারণা নেব। তারপর আমরা মিশরীয় সভ্যতা সম্পর্কে আলোচনা করব। আমরা জানি মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাসকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ এবং দ্বিতীয় ভাগ হচ্ছে ঐতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগ বলতে বোঝানো হয় যে সময়ের ইতিহাস আমাদের অজানা, অর্থাৎ অন্ধকার যুগ, যে যুগের মানুষের পৃথিবীর এবং মানব সভ্যতা সম্পর্কে আমাদের কোনো লিখিত বা অন্য কোনো উৎস পাওয়া যায় না, সেই সময়টাকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ। মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাসে যখন উপাদান পাওয়া যায়, ইতিহাসের উৎস পাওয়া যায়, তখন শুরু হয় ঐতিহাসিক যুগ। ঐতিহাসিক যুগকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। ঐতিহাসিক যুগের প্রথম পর্ব হচ্ছে প্রস্তর যুগ বা পাথরের যুগ। এই সময়ে মানুষের চলাফেরা, আচার আচরণ, জীবনযাত্রা প্রস্তর কেন্দ্রিক ছিল, এই জন্য একে প্রস্তর যুগ বলা হয়। প্রস্তর যুগের পর শুরু হয় ব্রোঞ্জ যুগ। এই যুগে মানুষ হাতিয়ার হিসেবে, কলাকৌশল হিসেবে ব্রোঞ্জের ব্যবহার শুরু করেন। এবং তৃতীয় পর্বটি হচ্ছে নবপলীয় যুগ এবং তারপরের স্টেজ হচ্ছে পুরুপলীয় যুগ, নিওলিথিক এজ এবং প্যালিওলিথিক এজ। এই যে ইতিহাসের ধারা, প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, প্যালিওলিথিক এজ, নিওলিথিক এজ, এই পর্বগুলোতে মানুষের আচার আচরণ, জীবনাদর্শন এবং জীবনযাত্রার মানের ক্রমান্বয়ে পরিবর্তন হতে থাকে এবং মানুষ যুগের সাথে তাল মিলিয়ে তাদের ব্যবহার্য জিনিসপত্র এবং পশু শিকার বা জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কার করে এবং ক্রমান্বয়ে পৃথিবীতে জনসংখ্যা বাড়তে থাকে এবং তারা নবপলীয় যুগে এসে কৃষির উদ্ভাবন করে। যখন থেকে কৃষির উদ্ভাবন হয়, তখন থেকে মানুষের চলাফেরা, আচার আচরণ এগুলোর মধ্যে একটি আমূল পরিবর্তন দেখা দেয়। এই কৃষির উদ্ভাবনের ফলে মানুষের উৎপাদিত পণ্যের আদান প্রদান এবং এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন ব্যবস্থার উন্নতি হতে থাকে। মূলত এই যে নিওলিথিক এজে কৃষি উদ্ভব শুরু হয় এবং তা ধীরে ধীরে মানুষের মধ্যে ক্রমান্বয়ে কৃষির কাজ বাড়তে থাকে। পশু শিকার থেকে মানুষ ক্রমান্বয়ে কৃষিজীবীতে পরিণত হতে থাকে। এই কৃষিকে কেন্দ্র করে একটি বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয় মানব সভ্যতার ইতিহাসে এবং ধীরে ধীরে মানুষ ব্যবসা বাণিজ্য, আদান প্রদান ইত্যাদির প্রয়োজনে নির্দিষ্ট স্থানে বসবাস করা শুরু করে এবং আস্তে আস্তে শহর কেন্দ্রিক বা শহর গড়ে তোলে। এভাবেই ধীরে ধীরে মানব সভ্যতার ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা হয় এবং বিভিন্ন সভ্যতার তৈরি হয়, আমরা যাকে বলি প্রাচীন সভ্যতা। এই প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভ্যতা হচ্ছে মিশরীয় সভ্যতা।
মিশরীয় সভ্যতা বর্তমানে আফ্রিকা মহাদেশ একটি দেশ হচ্ছে মিশর। এই মিশরেই প্রাচীন মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। আমরা জানি নীল নদকে কেন্দ্র করে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। নীল নদকে বলা হয় মিশরীয় সভ্যতার দান। মিশরীয় সভ্যতাকে বলা হয় নীল নদের দান। এই নীল নদকে কেন্দ্র করেই শহর গড়ে উঠেছিল এবং প্রাচীনকালের যতগুলো সভ্যতা গড়ে উঠেছিল তার অধিকাংশই গড়ে উঠেছিল নদীপথকে কেন্দ্র করে। কেননা তখনও মানুষের স্থলপথের চেয়ে জলপথে যোগাযোগ ব্যবস্থা, চলাচল, যাতায়াত, আদান প্রদান করা অত্যন্ত সহজ ছিল। এই সহজলভ্যতার কারণে, তাছাড়া মানুষের প্রয়োজনীয় পানির ব্যবহার, পানির উৎস ইত্যাদি কারণে নদীকে কেন্দ্র করে বা সমুদ্র উপকূলকে কেন্দ্র করে সভ্যতাগুলো গড়ে উঠেছিল। এরূপভাবেই প্রাচীন মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদকে কেন্দ্র করে। মিশরীয় সভ্যতা আনুমানিক 3500 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দে গড়ে উঠেছিল। এই মিশরীয় সভ্যতাকে দুটি অংশে ভাগ করা হয়। একটি হচ্ছে উচ্চ মিশরীয় সভ্যতা আর একটি হচ্ছে নিম্ন মিশর। দুটি আলাদা আলাদা অংশে মানুষ বসবাস করত এবং তাদের জীবনযাত্রায় কিছু পরিবর্তন ছিল। এই মিশরীয় সভ্যতা প্রায় খ্রিস্টপূর্ব 3500 বা 4000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 31 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিদ্যমান ছিল। খ্রিস্টপূর্ব 31 অব্দে রোমানদের দ্বারা পতনের মাধ্যমে মিশরীয় সভ্যতার পরিসমাপ্তি ঘটে। এই যে দীর্ঘ সময় মিশরীয় সভ্যতার, এই দীর্ঘ সময়ে তারা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে এবং মানব সভ্যতার ক্রমবিকাশে মিশরীয়দের অনেক অবদান রয়েছে। রাজনৈতিক ইতিহাস আলোচনা করতে গেলে মিশরীয় সভ্যতার রাজনৈতিক ইতিহাসকে তিনটি অংশে ভাগ করা হয়। একটি হচ্ছে প্রাক রাজবংশ, আরেকটি হচ্ছে রাজবংশ এবং নতুন রাজবংশ। এই তিনটি অংশে ভাগ করে মিশরীয় সভ্যতার রাজনৈতিক ইতিহাসকে পর্যালোচনা করা হয়ে থাকে। আমরা দেখি এই তিনটি অংশে ক্রমান্বয়ে রাজতন্ত্র কেন্দ্রিক মিশরীয় সভ্যতার যে বিকাশ, এই সভ্যতার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে রাজারা ছিল তাদেরকে ফারাও বলা হতো। প্রাচীন মিশরীয়দের যে রাজা বা সম্রাট ছিলেন তাদেরকে ফারাও বলা হতো। এই ফারাওদেরকে কেন্দ্র করেই রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতো। অর্থাৎ ফারাও হচ্ছেন একমাত্র ব্যক্তি যার নির্দেশনায় সমস্ত রাষ্ট্র পরিচালিত হতো এবং এই ফারাওদেরকে মনে করা হতো তারা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেবতা এবং কোনো কোনো ক্ষেত্রে দেবতার প্রতিনিধি। এই দীর্ঘ সময়ের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে ফারাওরা যখন দীর্ঘদিন একজন ফারাও শাসন করত এবং তার কাজকর্ম, শান্তি শৃঙ্খলা, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, বহি আক্রমণ প্রতিহত করা এবং রাষ্ট্রের উন্নতি যখন চরম শিখায় পরিণত হয়, চরম শিখরে উন্নীত হতো, তখন ফারাওরা প্রতিনিধি থেকে, স্রষ্টার প্রতিনিধি থেকে দেবতায় রূপান্তরিত হতো। এই যে ক্রমবিকাশ, এই ক্রমবিকাশ আমরা সভ্যতার অন্য প্রান্তেও দেখতে পাই। পরবর্তী ক্লাসে যখন আমরা অন্য সভ্যতাগুলো নিয়ে আলোচনা করব তখন দেখতে পারবো মিশরীয় সভ্যতার অনেক উপাদান পৃথিবীর অন্যান্য সভ্যতার মধ্যে সমন্বয় সাধিত হয়েছে অথবা মিশরীয় সভ্যতার প্রভাব রয়েছে আমরা বলতে পারি।
মিশরীয় সভ্যতায় সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে জিনিসটি ছিল মানব সভ্যতার ইতিহাসে, মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাসে, মানুষের ইতিহাসে, মানব জীবনের ইতিহাসে, তা হচ্ছে লিখন পদ্ধতির আবিষ্কার। মিশরীয় সভ্যতার লিখন পদ্ধতিকে বলা হতো কিউনিফর্ম হায়ারোগ্লিফিক্স। কিউনিফর্ম বলা হতো সুমেরীয়দেরকে। মিশরীয় সভ্যতার লিখন পদ্ধতিকে বলা হতো হায়ারোগ্লিফিক্স, যা ছিল মূলত চিত্রকে কেন্দ্র করে তাদের লিপিমালা, এবং এই চিত্রের মাধ্যমে তারা তাদের মনের ভাষা প্রকাশ করত এবং তাদের দেবতার প্রতি স্তুতি অর্পণ করত বা অর্চনা করত এই হায়ারোগ্লিফিক্স চিত্রলিপির মাধ্যমে। মিশরীয় সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে তাদের ধর্মবিশ্বাস। এই দীর্ঘ সময়ের ইতিহাসে দেখা যায় যে তাদের ধর্মবিশ্বাসে বিভিন্ন প্রভাব পরিলক্ষিত হয়। কখনো কখনো তারা বিভিন্ন দেবতার পূজা করে, শামস, সূর্য দেবতা, ইদ্রাক, ইন্দ্রুক, এরকম বিভিন্ন দেবতার পূজা করত। ইভেন এমনও দেখা যায় যখন রাজা অনেক বেশি শক্তিশালী হয়ে যেত, তখন রাজাই একজন দেবতায় পরিণত হতো এবং রাজাকেই মানুষ দেবতা হিসেবে, পূজনীয় হিসেবে গ্রহণ করত। মিশরীয় সভ্যতার উল্লেখযোগ্য একটি ধর্মবিশ্বাস হচ্ছে তাদের মধ্যে পরকালীন জীবনের প্রতি বিশ্বাস ছিল। তারা বিশ্বাস করত যে পরকাল নামে কিছু আছে এবং যেখানে মানুষের সুখে থাকা, দুঃখে থাকার বিষয় পরিলক্ষিত হয়। এবং মিশরীয় সভ্যতার এই দীর্ঘদিনের ইতিহাসে দেখা যায় যে তাদের অধিকাংশ সময় এককেন্দ্রিক স্রষ্টার বা একেশ্বরবাদী ধর্মের প্রচলন হয়, যার স্রষ্টা হচ্ছেন, একেশ্বরবাদী ধর্মের স্রষ্টা হচ্ছেন আমেনহোটেপ। তিনি মিশরীয় সভ্যতায় একেশ্বরবাদী ধর্ম প্রচার করেন এবং দীর্ঘদিন তা বিরাজমান থাকে। আবার তার অবনতি হয়, বিভিন্ন দেবদেবতার উৎপত্তি হয়, আবার দীর্ঘদিন পর আবার একেশ্বরবাদী ধর্মবিশ্বাসের প্রচলন হয়। এই 3000 বা 4000 বছরের দীর্ঘ ইতিহাসে তাদের ধর্মবিশ্বাসের বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়। এবং তাদের এই যে ধর্মবিশ্বাস, এই ধর্মবিশ্বাস অন্যান্য সভ্যতার মধ্যেও প্রবাহিত হয় এবং তাদের ওই অঞ্চলের মানুষের ধর্মবিশ্বাসকেও প্রভাবিত করে। মিশরীয়দের স্থাপত্য শিল্পে ছিল অনেক অবদান। তাদের পিরামিড এখনো বিখ্যাত। পিরামিড বললেই আমরা মিশরকে চোখের সামনে ভাসতে দেখি। পিরামিড হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য মিশরীয় স্থাপত্য কীর্তির অন্যতম। তাছাড়া ভাস্কর্য শিল্পেও তাদের অনেক অবদান আছে। স্ফিংস জাতীয় অনেক মূর্তি তারা তৈরি করেছিল। তাদের বিভিন্ন রাজার মূর্তি তারা তৈরি করে বিভিন্ন স্থাপনায় এবং পিরামিডের সামনে স্থাপন করত। এই যে পিরামিড এবং এই স্ফিংস বা মূর্তি, এগুলো থেকে প্রমাণিত হয় যে মিশরীয় সভ্যতার স্থাপত্যকলা এবং ভাস্কর্য শিল্পে চরম উৎকর্ষ সাধিত হয়েছিল, যা সমকালীন অন্য কোনো সভ্যতায় তেমনভাবে পরিলক্ষিত হয় না। জ্ঞান বিজ্ঞানে মিশরীয়দের অনেক অবদান ছিল। বিশেষ করে ত্রিকোণমিতি, জ্যামিতির ক্ষেত্রে মিশরীয়দের অনেক অবদান আছে। তাদের পিরামিডের নকশা, পিরামিড তৈরির নকশা এবং স্ফিংস তৈরির নকশা এখনো বিজ্ঞানীদের কাছে আশ্চর্যজনক, যে এত হাজার হাজার বছর পূর্বে তারা কিভাবে ত্রিকোণমিতিক পরিমাপের মাধ্যমে, সুনির্দিষ্ট পরিমাপের মাধ্যমে তারা পিরামিডকে তৈরি করেছিল, যা এখনো মানুষের কাছে আশ্চর্যের বিষয়।
তাছাড়া শিল্পকলায় এবং সাহিত্যে মিশরীয়দের অনেক অবদান রয়েছে। তারা ধর্মচর্চা করতে গিয়ে বিভিন্ন শিল্পকলার উৎপত্তি করে। গান, যন্ত্র, বাদ্যযন্ত্র, চিত্রলিপি, অঙ্কন ইত্যাদি নানান শিল্পকলার বিকাশ সাধন করে। তাছাড়া সাহিত্য ক্ষেত্রে মিশরীয়দের অনেক অবদান রয়েছে। মিশরীয়রা তাদের দেবতাকে পূজা করার জন্য, অর্চনা করার জন্য অনেক স্তুতিকাব্য রচনা করেছেন এবং পেপিরাসে তারা লিখে রাখত এগুলো। তারা লিখন পদ্ধতি আবিষ্কার করেন এবং লেখার জন্য পেপিরাস নামক এক প্রকার কাগজ তৈরি করেন এবং নলখাগড়ার ডগা দিয়ে তারা কলম তৈরি করেন। এই নলখাগড়ার ডগা দিয়ে তৈরি কলম দিয়ে তারা পেপিরাসে লিখে রাখত, যা মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া মিশরীয় সভ্যতার অনেক অবদান রয়েছে, বিশেষ করে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা গঠনে এবং যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনে মিশরীয়দের অনেক অবদান রয়েছে। তাছাড়া রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক সংগঠন, রাষ্ট্র ব্যবস্থার সুসংহতকরণ, প্রশাসনিক ব্যবস্থার সুসংহতকরণ এবং রাষ্ট্র পরিচালনায় বিধি ব্যবস্থা তৈরি করার ক্ষেত্রে মিশরীয়দের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, যা পরবর্তীতে অন্যান্য সভ্যতার মধ্যে ধারাবাহিকভাবে প্রচলিত ছিল দীর্ঘদিন। সুতরাং আমরা বলতে পারি মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাসে মিশরীয় সভ্যতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভ্যতা এবং এই সভ্যতার বিকাশের মাধ্যমে মানব সমাজের যে ঐতিহাসিক পুনরুত্থান হয়, পুনর্গঠন হয়, পুনর্জীবন হয় বা ভিত্তি রচিত হয়, তা পরবর্তী সভ্যতার গোড়াপত্তনে অনেকাংশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা আজকে আমরা মিশরীয় সভ্যতা সম্পর্কে আলোচনার মাধ্যমে আমরা যা শিখতে পারলাম তা হলো মিশরীয় সভ্যতা কি এবং এটি কোথায় অবস্থিত এবং মিশরীয় সভ্যতা কিভাবে ধীরে ধীরে মানব সভ্যতার ক্রমবিকাশে বিশেষ করে জ্ঞান বিজ্ঞান, শিল্পকলা, ভাস্কর্য, স্থাপত্য শিল্পে কি অবদান রেখেছে, জ্যামিতি, ত্রিকোণমিতি এবং পুরকৌশলে কি অবদান রেখেছে মিশরীয় সভ্যতা, সে সম্পর্কে আমরা জানতে পারলাম। তাছাড়া আমরা মিশরীয়দের নগর জীবন সম্পর্কে জানতে পারলাম, তাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থা, নগর ব্যবস্থা, এইসব সম্পর্কে সংক্ষেপে জানতে পারলাম। আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে শুনে পরবর্তীতে বইয়ের সাথে মিলিয়ে তোমরা আরো অনেক কিছু জানতে পারবে। বইয়ের সাথে আজকের লেকচারটি তুলনামূলক আলোচনা করে নোট খাতায় লিখে রাখবে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো খাতায় লিখে রাখবে যেন পরবর্তীতে পরীক্ষায় তোমাদের সুবিধা হয় প্রশ্ন আনসার করতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে থাকো পড়াশোনায় থাকো, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।